হ্যালো এভরিওয়ান, হায়ার স্টাডি আপলোডের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে কথা বলবো পৃথিবীর সবথেকে সুখী দেশ খ্যাত ফিনল্যান্ডে স্টাডি অপরচুনিটিজ নিয়ে। ফিনল্যান্ড কিন্তু আমাদের বাংলাদেশিদের মাঝে অনেক বছর ধরে পপুলার একটা স্টাডি ডেস্টিনেশন হিসেবে পরিচিত। তবে এখানে হাই কস্ট, হাই টিউশন ফিজ এই ধরনের একটা ভুল ধারণা সবার মধ্যে প্রচলিত থাকায় এবং উপযুক্ত তথ্যের অভাবে অনেকে দেখা যায় যে এই দেশটাতে পড়াশোনার জন্য যেতে পারে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে ফিনল্যান্ড কিন্তু আপ টু 100% পর্যন্ত স্কলারশিপ প্রোভাইড করে। অনেক ইউনিভার্সিটিতে ইন্টারনাল অনেক স্কলারশিপ আছে যেগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অফার করা হয় এবং সেগুলো 50%, 70%, 100% পর্যন্ত দেখা যায় যে টিউশন ফিস ওয়েভার, অনেক ক্ষেত্রে ফুললি ফাইন্যান্সড স্কলারশিপও প্রোভাইড করে থাকে। তো আজকের ভিডিওতে এই ফিনল্যান্ডে স্কলারশিপ অপরচুনিটিস তথা স্টাডি অপরচুনিটিস কেমন আছে, কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে স্কলারশিপের জন্য নিজেকে কনসিডার করবেন, কি কি রিকোয়ারমেন্ট আছে, এই ধরনের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যাদের ফিনল্যান্ডে হায়ার স্টাডির জন্য ইন্টারেস্ট আছে তারা ভিডিও শেষ পর্যন্ত থাকেন, আশা করি অনেক তথ্য দিয়ে আপনাদের সহায়তা করতে পারবো। তো শুরুতেই যেটা করি, ফিনল্যান্ড সম্পর্কে একটু আপনাদের ধারণা দেই। কম বেশি সবাই জানেন, তবুও আমি চেষ্টা করছি। তো ফিনল্যান্ড হচ্ছে নর্দার্ন ইউরোপের একটা কান্ট্রি যার সাথে বর্ডার রয়েছে নরওয়ে, সুইজারল্যান্ড এবং রাশিয়ার। ফিনল্যান্ডের যে রাজধানী তার নাম হচ্ছে হেলসিঙ্কি এবং এখানে যেসব ল্যাঙ্গুয়েজ প্রচলিত আছে তার মধ্যে সুইডিশ এবং ফিনিশ ল্যাঙ্গুয়েজটাই প্রধান, এছাড়া ইংলিশও দেখা যায়। স্টাডির ক্ষেত্রে আমি মূলত ব্যাচেলর এবং মাস্টার্স এর অপরচুনিটিজ নিয়ে কথা বলবো। পিএইচডির ব্যাপারে আমি কখনোই বলি না, আজকেও বলবো না, কারণ আপনারা সবাই জানেন যে পিএইচডিটা কমপ্লিটলি নির্ভর করে আপনি সুপারভাইজার কিভাবে ম্যানেজ করেছেন এবং সেই সুপারভাইজার আপনাকে কি অফার দিবে তার উপরে। ব্যাচেলরের ক্ষেত্রে আপনাদের জন্য আইএলটিএসটা ম্যান্ডেটরি থাকে এবং সেই সাথে ডকুমেন্টস বলতে আপনাদের প্রিভিয়াস যে কোয়ালিফিকেশন এক্সাম মানে এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এগুলো সাবমিট করতে হয়। আর মাস্টার্স এর ক্ষেত্রে আইএলটিএস নট ম্যান্ডেটরি, অনেক ইউনিভার্সিটিতে এমওআই দিয়ে অ্যাপ্লাই করা যায়। তবে প্রবলেমটা করে হচ্ছে ভিসা অফিসাররা। ভিসা অ্যাপ্লিকেশনের সময় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আইএলটিএস ছাড়া আপনার ভিসা প্রসেস করতে তারা হেজিটেশন ফিল করে এবং অনেক ক্ষেত্রে রিজেক্টও করে দেয়। তো আমার পরামর্শ থাকবে, আপনারা যারাই হায়ার স্টাডির জন্য চিন্তা ভাবনা করছেন, শুধু ফিনল্যান্ডই না, যেই দেশেই আপনারা পড়াশোনা করেন না কেন, আপনারা আইএলটিএস দিয়েই কিন্তু অ্যাপ্লিকেশনের দিকে আগাবেন। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আপনার জন্য ভিসা প্রসেসিং থেকে শুরু করে সবকিছু ইজি হয়ে যাবে। আর কমন সেন্সের একটা ব্যাপার হচ্ছে, যেহেতু আপনি হায়ার স্টাডির জন্য যাচ্ছেন, অন্য একটা দেশে পড়াশোনা করবেন, সে দেশের ল্যাঙ্গুয়েজ আপনি জানেন না, তো বেটার হয় আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সিটা থাকলে, অ্যাটলিস্ট ইংলিশ বলার যে কনফিডেন্সটা থাকে সেটা যদি থাকে তাহলে আপনার জন্য ইজি হবে। তো এবারে আসবো আপনারা অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ফিনল্যান্ডে দুই ধরনের অ্যাপ্লিকেশন প্রচলিত আছে। একটা হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশন, যেটাতে আপনারা একটা অ্যাপ্লিকেশনে 6টা প্রোগ্রাম সিলেক্ট করতে পারবেন। আর আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে আপনারা পৃথক পৃথকভাবে আপনারা যে প্রোগ্রামে পড়াশোনা করতে চান, যে সাবজেক্টে পড়াশোনা করতে চান, সেই সাবজেক্টে অ্যাপ্লিকেশন করা। তো যে যৌথ আবেদনের কথা বলছি, এটা হচ্ছে স্টাডি ইন ফিনল্যান্ডের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটা হচ্ছে studyinfo.fi, আমি লিংকটা কমেন্টে দিয়ে দিব। তো এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে 6টা প্রোগ্রাম এমনকি 6টা ইউনিভার্সিটিও চুজ করতে পারবেন। আর এই যে আবেদনটা আছে, আবেদনটা আগামী জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত চলমান থাকবে। অনেক ইউনিভার্সিটিতে দেখা যায় যে এই টাইমটা দেখা যায় যে এক্সটেন্ড করে সেপ্টেম্বরেও অ্যাপ্লিকেশনটা চলে। তবে ওভারঅল জেনারেলি এই অ্যাপ্লিকেশনটা জানুয়ারির 15 তারিখে ক্লোজ হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশন করার পরে আপনাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু 2025 সালের সেপ্টেম্বর ইনটেক থেকে ক্লাস শুরু করতে পারবেন তথা ফিনল্যান্ডে চলে যেতে পারবেন। আর সেপারেট যে অ্যাপ্লিকেশনটা বলছি, বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে যেহেতু করবেন, এটা প্রোগ্রাম টু প্রোগ্রাম এবং ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এই অ্যাপ্লিকেশনটার ডেডলাইন কিন্তু ভ্যারি করতে পারে। তো আপনারা ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঢুকে কিভাবে এই সব ইনফরমেশন ম্যানেজ করবেন সেই রিলেটেড একটা ভিডিও কিন্তু আমি চ্যানেলে আপলোড করে রেখেছি, আপনারা সেই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হেল্প হবে।
এবারে আসবো স্কলারশিপের ক্ষেত্রে। স্কলারশিপের ক্ষেত্রে ব্যাচেলরের নর্মালি স্কলারশিপ নেই বললেই চলে, তবে আর্লি বার্ড স্কলারশিপ বলে একটা স্কলারশিপ বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রচলিত আছে, এবং এই স্কলারশিপের আওতায় আপনারা 10%, 15% থেকে শুরু করে 50% পর্যন্ত টিউশন ফিজের উপর ডিসকাউন্ট পেয়ে যাবেন। তবে এটাতে 100% কোনো স্কলারশিপ নেই বা ফুল ফাইন্যান্সড কোনো স্কলারশিপও নেই। আর মাস্টার্সের ক্ষেত্রে আপনার সিজিপিএ, আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আইএলটিএস এই ধরনের রিকোয়ারমেন্টের উপরে তথা আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স, আপনার রিসার্চ পাবলিকেশন এই ধরনের ফ্যাক্টরগুলো কনসিডার করে দেখা যায় আপ টু 100% পর্যন্ত টিউশন ফিস ওয়েভার, এমনকি লিভিং কস্ট সহ ফুললি ফাইন্যান্সড স্কলারশিপও কিন্তু অনেক ইউনিভার্সিটি অফার করে থাকে। এটা আপনারা যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেই সকল ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিন্তু এই ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন। তো যেহেতু ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের কথা বললাম, তো একটু টিউশন ফিজের ব্যাপারেও আপনাদেরকে ক্লিয়ার করে দেই। বিভিন্ন ইউনিভার্সিটি এবং প্রোগ্রাম ভেদে টিউশন ফিসটা আপ ডাউন করে, তবে নর্মালি এই টিউশন ফিটা 10,000 থেকে 12,000 ইউরোজের মধ্যেই আপ ডাউন করতে দেখা যায়। এর বেশিও আছে, আপনারা দু একটা সাবজেক্ট পেয়ে যাবেন, এর থেকে কমেও পেয়ে যাবেন। তো এগুলো আপনারা প্রোগ্রাম এবং ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে চেক করে নিতে পারবেন। তো এরপরের প্রশ্ন আছে, এটা হচ্ছে আপনার ফিনল্যান্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে স্টাডি গ্যাপ কত বছর অ্যাকসেপ্ট করে। ভালো একটা ব্যাপার হচ্ছে ফিনল্যান্ডে স্টাডি গ্যাপ কোনো ফ্যাক্টর না, ইভেন 10 বছর 12 বছরের স্টাডি গ্যাপও দেখা যায় যে অ্যাকসেপ্ট করে নেয় উপযুক্ত কারণ দেখাতে পারলে। সো অ্যাপ্লিকেশন প্রসেসটা আমি বলেছি, তো আপনার যদি অ্যাপ্লিকেশন প্রসেস সবকিছু ঠিকঠাক থাকে, ঠিকঠাক অ্যাপ্লিকেশন করলে বেশিরভাগ ইউনিভার্সিটি থেকে একটা এন্ট্রান্স এক্সাম নেওয়া হয়ে থাকে। এটা লিখিত পরীক্ষাও হতে পারে, আবার দেখা যায় যে ভাইবা টাইপেরও হতে পারে। নর্মালি ব্যাচেলরের ক্ষেত্রে লিখিত একটা টেস্ট টাইপের হয়ে থাকে, এবং মাস্টার্সের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেস আপনাদের ইন্টারভিউ টাইপের হয়, মানে ভাইবা মতো হয়ে থাকে। এই এন্ট্রান্স এক্সাম আপনাদের ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করার পরে আপনাদের অফার লেটার দেওয়া হবে ইউনিভার্সিটি থেকে। এই অফার লেটার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কন্ডিশনাল অফার লেটার আর একটা হচ্ছে আনকন্ডিশনাল অফার লেটার। আনকন্ডিশনালটা হচ্ছে ফাইনাল অফার লেটার, এটা নর্মালি আপনাদের যদি ফুল ফাইন্যান্সড স্কলারশিপ হয়ে যায় সেক্ষেত্রে আনকন্ডিশনাল অফার লেটার আপনাদের সরাসরি দেওয়া হবে। কন্ডিশনাল অফার লেটারটা তাদেরকে দেওয়া হয় যাদের 100% টিউশন ফিস ওয়েভার হয় নাই, বা পার্শিয়াল কোনো স্কলারশিপ হয়েছে, বা টোটালি সেলফ ফাইন্যান্সড স্টুডেন্ট হিসেবে অ্যাডমিট হচ্ছেন তাদেরকে। আর কন্ডিশনটা কি থাকে সেটা হচ্ছে প্রোগ্রাম এবং ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের এক সেমেস্টার বা এক ইয়ারের টিউশন ফিস ইউনিভার্সিটিতে পাঠানোর পরে আপনাদেরকে আনকন্ডিশনাল অফার লেটারটা দেওয়া হবে। তো অ্যাপ্লিকেশন শেষ, আপনাদের অফার লেটারও দেওয়া হয়ে গেছে। এর পরবর্তী ধাপটা কি হবে? পরবর্তী ধাপটা হচ্ছে আপনাদের ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আর তার জন্য আনফরচুনেটলি আমাদের বাংলাদেশে ফিনল্যান্ডের কোনো এমবাসি এখনো নেই। তো ভিসার ক্ষেত্রে আমাদের এখনো নিউ দিল্লির উপরই নির্ভর করে থাকতে হচ্ছে। তবে আপনারা কম বেশি সবাই জানেন যে নিউ দিল্লিতে ইন্ডিয়ান ভিসা নিয়ে যেই একটা বিপাকে পড়ছে আমাদের স্টুডেন্টরা। তো আমাদের যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আছে তারা কিন্তু জোর প্রচেষ্টা চালাচ্ছে যে ইন্ডিয়া থেকে ভিসা অ্যাপ্লিকেশনের প্রসেসটা আমাদের বাংলাদেশে কিভাবে ট্রান্সফার করা যায় তার জন্য। ইতোমধ্যেই কিন্তু তারা অনেকাংশেই সফল। অলরেডি 8টা দেশের ভিসা কিন্তু আমাদের ভিএফএস গ্লোবাল থেকে ঢাকাতেই প্রসেস করা হচ্ছে। তার কার্যক্রমও শুরু হয়ে গেছে, কিছু কিছু হয়তো শুরু হয়নি, সামনে শুরু হবে। আর অনেক দেশেরই ভিসা অ্যাপ্লিকেশন ইন্ডিয়ার বাইরে দেখা যাচ্ছে, ভিয়েতনাম, থাইল্যান্ড, পাকিস্তান, নেপাল এই সমস্ত দেশেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। সো হোপফুলি আমরা এক্সপেক্ট করতে পারি যে ফিনল্যান্ডের ভিসাও হয়তো অতি শীঘ্রই আমাদের ঢাকায় বা অন্য কোনো দেশে অ্যাপ্লিকেশন করার জন্য যেই জোর তৎপরতাটা চলছে সেটা সফল হবে। তো সেটা যদি হয় তাহলে তো খুবই ভালো, আর যদি না হয় আমাদের কিন্তু নিউ দিল্লিতে এই ভিসার অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট আছে, সেটা হচ্ছে আপনার ব্যাংক সলভেন্সি বা ব্যাংক স্টেটমেন্ট। অনেকেরই প্রশ্ন থাকে এই ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট দেখানো সেফ হবে।
তো ফিনল্যান্ডের ক্ষেত্রে যে রিকোয়ারমেন্টটা আছে ব্যাংক সলভেন্সি, সেটা হচ্ছে 9,600 ইউরো আপনার অ্যাকাউন্টে দেখাতে হবে। তবে ভালো ব্যাপারটা হচ্ছে এই 9,600 ইউরো আপনার অ্যাকাউন্টেই দেখাতে হবে বা আপনার ফ্যামিলির কারোর অ্যাকাউন্টেই দেখাতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যে কারোর অ্যাকাউন্টে এই অ্যামাউন্টটা দেখাতে পারেন। যদি আপনি মনে করেন যে কারো থেকে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে তারপর দেখাবেন, সেটাও কোনো প্রবলেম নেই। তবে মনে রাখবেন যে এই ব্যাংক সলভেন্সিটা লাস্ট 6 মাসের দেখাতে হবে, মানে যখন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন যেই মাসে করবেন সেই মাস সহ তার ব্যাকে গিয়ে 6 মাস পর্যন্ত ব্যাংক স্টেটমেন্টটা নেয়ার চেষ্টা করবেন। মিনিমাম 6 মাস, বেশি দেখাতে পারলে আরো ভালো। আর অনেক ইউনিভার্সিটি আছে যে যারা দেখা যায় যে ভিসা অ্যাপ্লিকেশনের সময়, এমনকি অ্যাপ্লিকেশনের সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাটেস্টেড ডকুমেন্ট চাই, আপনার স্টাডি যে ডকুমেন্টগুলো আছে, আপনার সার্টিফিকেট এবং মার্কশিট। আর এই অ্যাটেস্টেশনটা শুধু ফার্স্ট ক্লাস গেজেটেড কোনো অফিসারের থেকে না, এটা হচ্ছে মিনিস্ট্রি অ্যাটেস্টেশনটা চাই। তো সেই ক্ষেত্রে আপনাকে বোর্ড অ্যাটেস্টেশন করে এডুকেশন মিনিস্ট্রি এবং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যাটেস্টেশনের মাধ্যমে এই অ্যাটেস্টেশন কমপ্লিট করতে হবে। তো যেহেতু হায়ার স্টাডির জন্য আপনারা চেষ্টা করছেন, তো এই ডকুমেন্ট অ্যাটেস্টেশন গুলো আপনারা আগে থেকে করে রাখতে পারেন। এটা কোনো ডেডলাইন নেই বা ভ্যালিডিটি কোনো ডেট নেই, সো করে রাখাটা ভালো। তো এই হচ্ছে ফিনল্যান্ডে পড়াশোনার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন প্রসেস এবং ভিসা পর্যন্ত আমি বলে দিলাম। তো স্টাডি পারপাসে যারা যাবেন এরপরেও তাদের কিন্তু অনেক প্রশ্নই থাকে, তো সেই প্রশ্নগুলো কমন কিছু প্রশ্ন আমি অন্যান্য ভিডিওতেও পাই, এগুলো সেটা নিয়েই এখন টুকটাক আলোচনা করব। প্রথমত অনেকের প্রশ্ন থাকে হচ্ছে ফিনল্যান্ডে লিভিং কস্টটা কেমন। তো ফিনল্যান্ড কিন্তু ইউরোপের মধ্যে মডারেট একটা এক্সপেন্সিভ কান্ট্রি হিসেবে পরিচিত। লিভিং কস্ট এখানে নট সো হাই নট সো লো, এটা হচ্ছে মিডিয়াম রেঞ্জে থাকে। তো এখানে যে অ্যাভারেজ লিভিং কস্ট একটা স্টুডেন্টের, সেটা 400 থেকে 600 বা 700 ইউরোজ এর মধ্যে আপ ডাউন করে। তো বুঝতে পারছেন যে খুব বেশি এক্সপেন্সিভ কিন্তু না। আর এটা আপনার লাইফ স্টাইলের উপর ডিপেন্ড করবে, আপনি কিভাবে লাইফ লিড করবেন তার উপরে। তো নেক্সট আগে হচ্ছে এই যে কস্টটা আছে সেটা আপনারা নিজেরা পার্ট টাইম করে ম্যানেজ করতে পারবেন কিনা। বলে রাখা ভালো, ফিনল্যান্ডে কিন্তু স্টুডেন্ট থাকা অবস্থায় পার্ট টাইম জবের পারমিশন আছে। একটা স্টুডেন্ট উইকলি 30 ঘন্টা পর্যন্ত জব করতে পারে, তবে 30 ঘন্টার বেশি কিন্তু আপনারা করতে পারবেন না, এটা রেস্ট্রিকশন আছে। অন্যান্য ইউরোপিয়ান দেশে যেমন উইকেন্ডে আপনারা ফুল টাইম জব করতে পারেন বা সামার ভ্যাকেশন উইন্টার ভ্যাকেশনে ফুল টাইম জব করতে পারেন, রেস্ট্রিকশন থাকে না। ফিনল্যান্ডে কিন্তু নতুন রুলস অনুযায়ী রেস্ট্রিকশন আছে, আপনারা ভ্যাকেশনের সময়ও উইকলি 30 ঘন্টার উপরে কিন্তু জব করতে পারবেন না। এটা একটু আমাদের ফরেনারদের জন্য বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটু টাফ করে ফেলেছে সিচুয়েশনটা, কিন্তু রুলস ইজ রুলস, এটা ব্রেক করা কিন্তু যাবে না। তো যেহেতু পার্ট টাইম জবের কথা বলছি, তো পার্ট টাইম জবের একটু স্যালারির কথাটাও বলে দেই। ফিনল্যান্ডে কিন্তু মিনিমাম কোনো নির্ধারিত স্যালারি নেই, তবে একটা স্টুডেন্ট পার আওয়ার 14 থেকে 17 ইউরোস পর্যন্ত ইনকাম করতে পারে। তো অনেকের প্রশ্ন থাকে যে এই পার্ট টাইম জব করে আপনারা লিভিং কস্ট এবং টিউশন ফিস সবকিছু ম্যানেজ করতে পারবেন কিনা। লিভিং কস্ট ম্যানেজ করা এটা নট সো টাফ, আপনারা ইউজুয়ালি এটা ম্যানেজ করে ফেলতে পারবেন। তবে টিউশন ফিজের ক্ষেত্রে একটু প্রবলেম আছে, যেহেতু এখানকার টিউশন ফিজটা হাই, আমি বললাম যে দেখা যায় 10-12 হাজার ইউরোজের উপরেও চলে যায়। তো সেই ক্ষেত্রে লিভিং কস্ট ম্যানেজ করার পরে টিউশন ফিজ ম্যানেজ করা কিন্তু অনেকটা টাফ হয়ে যায়। আর যেহেতু জবের ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের যদি কোনো স্কলারশিপ ম্যানেজ না হয়, ইভেন দেখা যাচ্ছে যে 50% পর্যন্ত টিউশন ফিজও যদি ওয়েব না হয়, সেক্ষেত্রে কিন্তু এটা খুবই ডিফিকাল্ট হবে। আর যদি কারোর টিউশন ফিজ ওয়েব থেকে মিনিমাম 50% পর্যন্ত ওয়েব হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা নট সো ডিফিকাল্ট। আপনারা যে পার্ট টাইম জব করবেন 30 ঘন্টা উইকলি জব করার পরে দেখা যায় যে ইয়ারলি আপনারা 8,000 ইউরোজ পর্যন্ত অনায়াসেই সেভ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের টিউশন ফিস যদি ওয়েব থাকে কিছুটা, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা টিউশন ফিসটা ম্যানেজ করে ফেলতে পারবেন। তবে এটা আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন যে এইটার উপর রিলায়েবল হওয়াটা কতটা যুক্তিযুক্ত। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা ফিনল্যান্ডে আসার পরপরই যে জব পেয়ে যাবেন সেটা কিন্তু না। এটা শুধু ফিনল্যান্ডই না, আপনি বিশ্বের যে দেশেই যান না কেন,
প্রথম যাওয়ার পরে আপনার 2-3 মাস লাগবে সব পেপার ওয়ার্ক কমপ্লিট করতে এবং উপযুক্ত জব খুঁজতে। তো 2-3 মাস কিন্তু আপনাদের ধরে নিতে হবে, আপনাদের পকেট থেকে খরচ চালাতে হবে। তো যখনই যাবেন এই 2-3 মাসের লিভিং কস্ট অন্তত রিজার্ভ হিসেবে আপনার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, ব্যাকআপ হিসেবে। এর থেকে বেশি নিয়ে যেতে পারলে আরো ভালো। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে আপনার বাবা মাকে আপনারা ফিনল্যান্ডে নিয়ে আসতে পারবেন কিনা? হ্যাঁ, নিয়ে যাওয়ার পারমিশন আছে, তবে ভিজিটার ভিসায়। আর আপনারা যদি আপনাদের স্পাউসকে নিয়ে যেতে চান, স্পাউস ভিসা অ্যালাউড, আপনারা নিয়ে যেতে পারবেন। তো নেক্সট যেটা হচ্ছে ওয়ার্ক সিকিং ভিসার জন্য আপনি এলিজিবল কিনা? হ্যাঁ, অন্য অনেক ইউরোপিয়ান দেশের মতো ফিনল্যান্ড থেকেও আপনাদের পড়াশোনা শেষ হওয়ার পরে ওয়ার্ক সিকিং এর জন্য ভিসা বা টিআরসি এগুলা দেওয়া হয়ে থাকে। তো এইটা আমি এক্স্যাক্টলি জানি না কত বছরের জন্য দেওয়া হয়ে থাকে, তবে মতান্তরে এটা আছে, কেউ বলছে 1 বছরের জন্য, কেউ বলে যে 2 বছরের জন্য দেয়া হয়ে থাকে। আপনারা কেউ যদি এক্স্যাক্টটা জেনে থাকেন তাহলে আমাকে জানাতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনাদের সব থেকে বহুল আলোচিত যে বিষয় সেটা হচ্ছে পিআর ফ্যাসিলিটিস। এটা আমি আমার সব ভিডিওতেই কম বেশি পাই। তো ফিনল্যান্ডে পিআর ফ্যাসিলিটিস কেমন সেই বিষয়টা একটু বলি। ফিনল্যান্ড হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট পিআর প্রোভাইডিং কান্ট্রির মধ্যে কনসিডার করা হয় ইউরোপের মধ্যে। এখানে পিআর ফ্যাসিলিটিস দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত আছে, শর্তগুলো আমি একে একে বলি। আপনাদের পড়াশোনা শেষ করার পরে ওখানে ওয়ার্ক ভিসা বা ওয়ার্ক সিকিং যে ভিসা বলেন না কেন, নট অ্যাজ এ স্টুডেন্ট, আপনাকে 4 বছর লিগালি ফিনল্যান্ডে বসবাস করার পরে আপনি পিআর এর জন্য এলিজিবল হবেন। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একদম ম্যান্ডেটরি যে ফিনিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে বা এ ধরনের কোনো রেস্ট্রিকশন আমি কোথাও দেখতে পাইনি, তবে মতান্তরে আছে যে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনার লাগে, কিন্তু এটা দেখা যায় যে বেসিক লেভেলে লাগতে পারে। তো আমার ক্লিয়ার ধারণা নেই, আপনারা এটা একটু খোঁজ খবর নিয়ে নেবেন। আর এক্ষেত্রে যে চাকরির কথাটা বললাম, আপনাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্স, যে ফিনল্যান্ডে জবের এক্সপেরিয়েন্স থাকতে হবে, এটা যে আপনার পড়াশোনা যে সাবজেক্টে করেছেন সেই রিলেটেড জবই করতে হবে, এই ধরনের কোনো বাধ্যকতা নেই। আপনারা যে কোনো জবেই ওখানে 4 বছর থাকলেই হলো। আর ইনকামের ক্ষেত্রে আপনাদের একটা রেস্ট্রিকশন আছে, আপনাদের প্রতি মাসে অন্তত 1250 ইউরোস করে স্যালারি থাকতে হবে জবের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনারা স্টেবল একটা স্যালারির অধিকারী সেই হিসেবে বিবেচিত হবেন এবং আপনারা পিআরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই হচ্ছে ফিনল্যান্ডে ওভারঅল আমার পক্ষ থেকে যত ইনফরমেশন আমি শেয়ার করতে পারতাম স্টাডি অপরচুনিটিস নিয়ে আমি শেয়ার করলাম। আপনাদের যদি এরপরেও কোনো কোশ্চেন থাকে বা কোনো বিষয়ে কোনো কিছু অ্যাসিস্ট্যান্সের দরকার হয়, আপনারা নির্দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর আমি আবারও বলছি, আমি কিন্তু নিজে ফিনল্যান্ডে থাকি না, সো আমি যে সমস্ত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি তার মধ্যে কিছু ভুলভ্রান্তি থাকতেই পারে। আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কেউ যদি সঠিক তথ্যটা জানেন তাহলে একটু কাইন্ডলি কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। তাতে কি হবে, আমার যারা ভিউয়ার যারা আছেন তারাও হয়তো ভুল তথ্য যেগুলো পেয়ে থাকবে আমার থেকে, তাদের ভুল ধারণাটাও সলভ হয়ে যাবে। তো আপনারা যারা হায়ার স্টাডির জন্য চিন্তা ভাবনা করছেন 2025 সেপ্টেম্বরে যাবেন, তারা কিন্তু ফিনল্যান্ডে 2-1 ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন। লাখটাকে কাজে লাগানোর জন্য হলেও অন্তত চেষ্টাটা করার দরকার। এবং অনেক স্টুডেন্টই আছে দেখা যায় যে 100% স্কলারশিপ নিয়ে ফিনল্যান্ডে পড়াশোনা করছে। তো এই সুযোগটাতে আপনারা চেষ্টা করে দেখতে পারেন কাজে লাগানোর জন্য। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।